স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, গঠন হয়েছে মন্ত্রিসভা। তো এই নতুন সরকারের সামনে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের কি চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে আজ আমরা কথা বলবো এবং কি প্রত্যাশা বা করণীয় সেগুলো জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলাম, আসলে নতুন রাজনৈতিক সরকারের প্রত্যাশা ছিল, নির্বাচন নিয়ে এক ধরনের কথাবার্তা ছিল যে নির্বাচন কবে হবে না হবে। অন্তর্বর্তী সরকার বলেছিল যে 26-এর শুরুতে নির্বাচন হবে এবং সে অনুযায়ী ফেব্রুয়ারির 12 তারিখে একটি নির্বাচন এবং তারপরে নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করলো। তো এই সরকারের সামনে চ্যালেঞ্জ কি দেখছেন, বা এই সরকারের কাছে আপনারা এখন এই সরকারের মেয়াদের শুরুতে আসলে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা বলতে চাই, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাই। প্রথমেই বলি, আমরা ব্যবসায়ী মহল থেকে কিন্তু একটা চমকপ্রদ মন্ত্রিসভা গঠন হয়েছে বলে আমরা মনে করি। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে একটা সুন্দর মন্ত্রিসভা গঠন হয়েছে। আপনারা সবাই জানেন যে অ্যাকচুয়ালি আমাদের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু বিগত 5-6 বছর ধরেই কিন্তু একটা চাপের মুখে এবং নিম্নমুখে ছিল। আমরা প্রথমে কোভিড দেখলাম, তারপরে আমরা বৈশ্বিক একটা অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে তো 24-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন অন্তর্বর্তী সরকার আসে। অনেক হয়তোবা কমিটমেন্ট এবং আশা নিয়েছিলাম, কিন্তু আমরা আনফর্চুনেটলি ব্যবসায়ী মহল আমরা বারবার ওনাদের কাছে অ্যাপ্রোচ করাতে তেমন একটা সাড়া পাইনি এবং এই অর্থনীতিটাকে আরেকটু পিছনে ফেলে দেয় এই গত 18 মাস। তো আমরা খুবই আশাবাদী সামনের দিকে সরকার। আমরা আগেও বলেছি যে সামনের 1-2 বছর কিন্তু যেই সরকারই ক্ষমতায় আসুক খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। তো আমরা অলরেডি গত 2 দিনে গতকাল প্রথম মন্ত্রী পরিষদ তাদের অফিস করেছেন এবং কিছু কিছু ক্লিয়ার ডিরেকশন আমরা পেয়েছি, যার জন্য আমরা আশাবাদী যে কিছু কিছু সমস্যা যেগুলো দীর্ঘমেয়াদী আর কিছুগুলা ওভারনাইট, যে 180 দিনের একটা প্রকল্প হাতে নিয়েছে, আমরা আশা রাখি যে সামনের দিনগুলোতে আমরা আস্তে আস্তে আবার একটা আমাদের অর্থনীতিকে আবার পুনরুদ্ধারের ধারাবাহিকতা আমরা ফেরত যেতে পারব। সেক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রথম দিনেই যে একটি কথা বলেছেন যে আমলাতন্ত্র, যেই অভিযোগটা আসলে আসে, আমলাতান্ত্রিক জটিলতার কথাটা বারবার আমরা শুনি, বা ব্যবসা বাণিজ্য সহজ করার কথাও আপনারা বলেন। তো এই জায়গাগুলোতে ওনারা নজর দেবেন, সেই জায়গায় স্পেসিফিক আপনাদের আসলে কোনো পরামর্শ আছে কিনা গভর্নমেন্টের প্রতি? আপনি দেখেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য 3টা মূল মন্ত্রণালয়, একটা হলো অর্থ, পরিকল্পনা, আর হলো আমাদের বাণিজ্য। সো এখানে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি সম্ভবত ব্যবসায়ীদের থেকে যে জনাব আমির খসরু সাহেবের মতো লোক, উনি কিন্তু বিগত দিনে কিন্তু বাণিজ্যের দায়িত্বেও ছিলেন এবং উনি হি কামস উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স যে প্রাইভেট সেক্টর বিজনেসের কী সমস্যা। তো আমরা তো এটা সবসময় বলি যে ব্যবসায়ীদেরকে দোষ দিবেন না। ব্যবসায়ীদেরকে যদি ওনারা কিছু লাইন থেকে বিচ্যুত হয়, সেটা হলো পাবলিক সেক্টর যারা আছে তারাই যদি এটাকে যখন সুযোগ ক্রিয়েট করে দেয়। তো আমাদের ইজ অফ ডুইং বিজনেসের একটা প্রতিবদ্ধকতা কিন্তু খুব স্টাক আপ রুলস আছে, যে একটা ছোট্ট একটা এসএমই সেক্টরের একটা লোন নিতে গেলে 31 ধরনের কাগজপত্র দিতে হয়, যেটা 90% লোকের জন্য কিন্তু দেওয়াটা সম্ভব হয় না। এবং আমরা দেখি যে যখনই আমরা একটা কোনো এনবিআর বলেন, ট্যাক্স অথরিটি বলেন, সরকারি কোনো অ্যাপ্লিকেশন করা, একটা ট্রেড লাইসেন্স নেওয়া, এখনও কিন্তু একটা বিশাল প্রতিবন্ধকতা রয়ে গেছে। তো এটা যদি আমরা শর্ট টার্মে এটাকে সরকার, নবনির্বাচিত সরকার যদি অ্যাড্রেস করে, এটা ব্যবসার সহজীকরণের জন্য অনেক হেল্প করবে। সেক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে তো অন্তর্বর্তী সরকারকে খুব অ্যাক্টিভ দেখেছি, বিশেষ করে বিডাকে
যে এই অন স্টপ সার্ভিস বা এই জায়গাগুলোকে ফেসিলিটেট করা, এক ছাতার নিচে নিয়ে আসা, মানে সেটা আসলে কতটুকু হয়েছে বা বাস্তবতাটা কি আসলে? বাস্তবতাটা অ্যাকচুয়ালি কিছুই না। আপনি যদি আপনার মূল সমস্যা কোথায় সেটাকে আপনি বাদ রেখে যদি যাই আছে ওটাকে ধামাচাপা দিয়ে আপনি যদি বলেন যে বিজনেস চলে আসছে, প্রথমত আমি অবশ্যই বলবো বিডা কিছু কিছু যে একভূতিকরণ ওয়ান স্টপ সার্ভিসটাকে করার উদ্যোগটা নিয়েছিল সেটা অবশ্যই একটা প্রশংসনীয় ছিল। কিন্তু ওনারা প্রাইভেট, আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ইনভেস্টমেন্টের 99%-এর বেশি হলো প্রাইভেট সেক্টর, লোকাল ইনভেস্টার্স। আপনি লোকাল ইনভেস্টার্সের সাথে কথা বলবেন না, লোকাল ইনভেস্টরদেরকে সাথে নেবেন না, কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট সামিট করলেন, কী লাভ হলো ইনভেস্টমেন্ট সামিটের? আপনি ইনভেস্টমেন্ট সামিটে এফডিআই আসতে পেরেছে? আমার তো মনে হয় না প্রাইভেট সেক্টর কোনো ইনভেস্টমেন্ট এসছে। সো এবং ওনাদের সময়কাল ক্ষেপণও তো মানে খুবই স্বল্পমেয়াদী ছিল। তো ওনারা যাদেরকে ইনভাইট করে বাংলাদেশকে একটা খুব বিউটিফুল পিকচার দেখানোর চেষ্টা করেছে, ওনারা কিন্তু আমাদের সাথে বিভিন্ন সংগঠনের সাথে আলাপ করেছে যে তোমরা এখন এই সামিট কেন করছো, কারণ একটা নির্বাচিত সরকার না আসলে তো, একটা ম্যান্ডেটওয়ালা গভর্নমেন্ট ছাড়া তো আমরা কোনো ইনভেস্টমেন্টেই যাব না, চিন্তাও করব না। তো আমরা তো তখন কিছুটা হলেও, কারণ আমরা সবাই বাংলাদেশি, পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর, আমাদের তো কোনো উত্তর দেওয়ার ছিল না। তো আমার মনে হয় না যে তেমন একটা সুফল হয়েছে, কারণ আপনি যদি আপনার কাঠামোগত যেই দুর্বলতাগুলো রয়ে গেছে সেগুলোকে যদি অ্যাড্রেস না করেন, সেই ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্টস ইনভাইট করাটাও ভুল বলে আমরা মনে করি। আচ্ছা, সেক্ষেত্রে মানে আমরা যদি এখন এই নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নিল, এখন আসলে সবাই আশা করছে যে বিনিয়োগ হয়তো এখন চাঙ্গা হবে, বা দীর্ঘদিন যেটি বলা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার না আসলে আসলে বিশেষ করে দেশি এবং বিদেশি দুই বিনিয়োগকারী আসলে বিনিয়োগের জন্য এক ধরনের আস্থার পরিবেশ দরকার হয়। তো মানে সেই পরিবেশটা এখন হয়তো তারা পাবেন বিনিয়োগকারীদের, মানে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বিনিয়োগ বৃদ্ধির জন্য মোটা দাগে এই নতুন সরকারের করণীয় কী হবে এখন? দেখেন, আপনি যখন ব্যবসা এবং ইনভেস্টমেন্টের বিনিয়োগের কথা বলেন, সবচেয়ে আগে আসে হলো আস্থা। আস্থা কিন্তু কোনো কাগজে কলমে আপনি বলতে পারেন না যে আজকে থেকে, গতকাল আস্থা ছিল না আজকে আস্থা চলে এসছে। তো এই মুহূর্তে বাংলাদেশের যদি মোটা দাগে আমরা 4 থেকে 5টা প্রবলেম বলি, সবচেয়ে আগে আমরা যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, 2 নম্বর হলো আমাদের ব্যাংকিং তারল্য সংকট, 3 নম্বর হলো এনার্জি ক্রাইসিস, 4 নম্বর আমরা যেটা বলি করাপশন, আর লাস্ট যেটা বলবো অবশ্যই আমরা চাঁদাবাজি। তো এখানে কিছু কিছু আছে দীর্ঘমেয়াদী, যেটা হলো আপনাকে, এবং লজিস্টিক্স। আপনি রাতারাতি কিন্তু আপনি এনার্জি ক্রাইসিস প্রবলেমটা সলভ করতে পারবেন না। আপনি লজিস্টিক যে সমস্যা আছে সেটা কিন্তু ওভারনাইট আপনার, এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, 3 থেকে 5 বছরের একটা প্রকল্প নিতে হবে। কিন্তু আমরা যেটা ওভারনাইট আমাদের নবনির্বাচিত সরকারের কাছে অ্যাড্রেস করতে পারি, যে আমরা কিন্তু বারবার বলেছি যে আওয়ামী দুঃশাসনের আমলে যেই চাঁদাবাজিটা যেই লেভেলে ছিল, অন্তর্বর্তী সরকার এসছে 8ই আগস্ট 2024, 9ই আগস্ট থেকে কিন্তু চাঁদাবাজি বললে 50% আরও বেড়ে গেছে। যা ছিল 100 টাকা দেওয়া খরচ হতো, এটা 150 টাকা হয়ে গেছে। এটা কি এখনো এক্সিস্ট করছে? এবং এখনও পুরো অন্তর্বর্তী সরকারের আমলেই এটা করতে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যেটা করাপশনের লেভেলে আমরা যেটা বলি যে এই সরকারি প্রতিষ্ঠান যেসব সাথে আমাদেরকে ব্যবসা এবং প্রতিনিয়ত আলাপ আলোচনা করে, সেখানেও আমাদের খরচ বেড়ে গেছে। তো আমরা উদ্যোক্তা হিসেবে বলবো যে আমরা এই সরকারের কাছে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকবো যে এই ইস্যুগুলা, যে অলরেডি কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল বলেছেন যে মব ভায়োলেন্স আমরা কোনোভাবেই সহ্য করব না, এবং স্থিতিশীলতা, ইলেকশন হয়েছে, একটা নতুন নির্বাচিত সরকার হয়ে গেছে, আমরা যারা 99% ইনভেস্টার, লোকাল ইনভেস্টার্স, আমাদের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা আস্থা ফেরা শুরু করেছে। এই আস্থার সাথে যদি আমরা চাঁদাবাজি এবং করাপশনটা একটু লাঘব হওয়া শুরু করে, যেটা আমরা কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু আমরা রিয়েলাইজ করবো যে কতটা এফেক্টিভ হচ্ছে। সো এই জিনিসটা যতভাবে সুন্দরভাবে এফেক্টিভ হওয়া শুরু করবে, মানুষের আস্থা ফেরত আসবে। এবং আমি বারবার আপনাদের একটা কথা বলতে চাই, প্রাইভেট সেক্টর ইনভেস্টার, লোকাল ইনভেস্টারদের আস্থা যতক্ষণ না ফিরবে, আপনার ফরেন ইনভেস্টাররা এই বাংলাদেশের দিকে আসবে না। আমরা আবার আলোচনায় নেব, একটা বিরতি নিয়ে নেব।
দর্শক, আপনারা দেখছেন স্টার মানি, সাথেই থাকবেন আশা করছি। স্বাগত স্টার মানিতে, ফিরছি আলোচনায়। আপনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা বা মোটা দাগে করণীয় সরকারের জন্য বলছিলেন। আপনারা তো আসলে যে ব্যবসায়ী একটা ব্যবসায়ী গোষ্ঠীর যে নেতৃত্বটা আপনারা যে দেন, তো ব্যবসায়ীদের পক্ষ থেকে এই ব্যাংকিং সেক্টর নিয়ে আপনারা দীর্ঘদিন বলছেন, বিশেষ করে এসএমই সেক্টরের জন্য বা ঢাকা চেম্বারের একটা বড় দাবি আমরা সবসময় দেখি যে এসএমই সেক্টরের ব্যবসায়ীদের দিকে যেই ব্যাংকগুলোর যেই অনীহা, তাদের ঋণ দেয়া থেকে শুরু করে, মানে সেই জায়গায় কোনো পরিবর্তন আসলে যে আপনারা দীর্ঘদিন বলে আসছেন, দেখছেন কি না? বা এখনকার ব্যাংকে তো এক ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো আর কি, মানে কোনো আসলে মাইন্ডসেটে কোনো চেঞ্জ দেখছেন কি না? ব্যাংকিং সেক্টর আমাদের দেশে যেটা আছে এটাও কিন্তু একটা প্রাইভেট অর্গানাইজেশন, মূল দাগে মোটা দাগে বলা যায় প্রফিট মেকিং একটা অর্গানাইজেশন। আপনাকে এই জায়গাটা স্ট্রাকচারাল রিফর্ম আনতে হবে। যেভাবে ধরেন আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের তো ব্যাঙের ছাতার মতো 50টার উপরে ব্যাংক আছেই, যেটা এই এত ছোট একটা দেশের জন্য কিন্তু প্রয়োজন ছিল না কোনো সময়। বা আমরা দেখেছি যে রাজনৈতিক বা প্রেক্ষাপটে ডিসিশনে অনেকগুলা ব্যাংক এসছে গত 15 বছরে, সেটা কিন্তু একটা চাপ ফেলে দিয়েছে। এবং আমরা আপনাদেরকে সবসময় বলে আসছি যে এনপিএল, আপনারা যখনই আমরা শুনি যে নন পারফর্মিং লোন 36%, 6 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, আমরা একাধিকবার বাংলাদেশ ব্যাংকে গিয়েছি, গভর্নর সাহেবকে বলেছি যে কতজন মানুষ এই মানে তখন যখনই 36% শুনেন, একটা যারা আপনাদের টিভির পর্দায় দেখছে ওনাদের কিন্তু মনে হয় যেন সব ব্যবসায়ীরা টাকা চুরি করে নিয়ে চলে গেছে। কথাটা কিন্তু সেটা না। আমরা বারবার বলেছি যে কত ব্যবসায়ী, 100 ব্যবসায়ী, 500 ব্যবসায়ী, দেখা যাবে যে এটার একটা 50% টাকা কিন্তু নিয়ে চলে গেছে। কিন্তু আপনারা সংস্কারের নামে এত টাইট দিয়ে কি করলেন? আপনাকে মানে খেয়াল রাখতে হবে, কোভিডের সময় কিন্তু আমাদের ক্লাসিফিকেশন রুলটা 3 থেকে 6 এবং 9 নেওয়া হয়েছিল। আমাদের গভর্নর মহোদয় 6 মাসের মধ্যে এটা 9 থেকে 3-এ নামিয়ে নিয়ে এসছে। তো আমরা বাংলাদেশ ব্যাংকে ওনাকে জিজ্ঞেস করছি যে আপনারা আমাদেরকে একটু ডেটা দেন যে 80 লক্ষ এসএমই ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়ী বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের অলমোস্ট 50% কর্মসংস্থানের যোগান দেয়। তো এদের মধ্যে কতজন, এক হলো পলিসি রেটের কারণে আপনার বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, দ্বিতীয় হলো আপনি ক্লাসিফিকেশন রুল চেঞ্জ করে গেছেন। আমরা বারবার চাওয়াতেও কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দিতে পারেনি, এবং আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে এটা চেষ্টা করছি যে এটার মধ্যে কিন্তু একটা সিংহভাগ টাকা মানুষ অর্থনৈতিক চাপে পড়ায়, সুদ বেড়ে যাওয়ায় এবং ক্লাসিফিকেশন রুলের জন্য কিন্তু এই আজকের দিনে এই এনপিএলের এই অবস্থাটা। তো আমরা আবার নির্বাচিত সরকার এই সপ্তাহটাই এসছে, আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব ওনাদের সাথে ওনাদের দ্বারস্থ হতে, যে এই এবং আপনি দেখবেন যত বড় বড় এনপিএল সব কিন্তু 1000 কোটি টাকার উপরে, বিশাল বড় হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনার ডেটাও বলে যে এইসব ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোন কিন্তু ওনারা টাইম মতো দিয়ে দেওয়ার চেষ্টা করে। ওনাদেরকে রিভাইভ করতে হলে, অর্থনীতিকে রিভাইভ করতে হলে কিভাবে ওনাদেরকে আরেকটা পরিত্রাণ দিয়ে, সামনের দিকে আরেকটা সুযোগ দিয়ে এবং মানি মার্কেটটাকে ঠিক করা যায়, সেটা নিয়ে কাজ করাটা সবচেয়ে প্রথমে জরুরি হবে। এমনি এখনকার বাস্তবতায় আসলে এই ব্যবসা বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, মানে এই জায়গাটায় ব্যাংকগুলো আমাদের দেশের কেমন ভূমিকা রাখতে পারছে আসলে? কারণ বেশিরভাগই তো আমরা দেখছি একটা রুগ্ন অবস্থার মধ্যে আছে। অনেকগুলো কথাতেই বাংলাদেশ ব্যাংক চলে আসে। যখন ওনারা বললেন যে আমার প্রথম কাজ হলো আমাদের মূল্যস্ফীতিটাকে কমায় নিয়ে আসবো, তো আমরা ওনার কাছে গিয়ে আর্জি করেছি, দেখেন আমাদের দেশে যে মূল্যস্ফীতিটা 10-এর তখন 10.5-এর মতো ছিল, আমরা বলছি দেখেন হ্যাঁ গ্লোবালি কিন্তু পলিসি রেট বৃদ্ধির মাধ্যমে কিন্তু অর্থনীতিকে একটু টেনে ধরা হয় এবং এটা ওয়ার্ক করে যে ইনফ্লেশনটাকে, মূল্যস্ফীতিকে কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে। আমরা ওনাকে বারংবার বলেছিলাম যে এই পরিস্থিতিতে এটা কাজ করবে না, কিন্তু আমি ফেব্রুয়ারি 2025-এর কথা বলছিলাম, কিন্তু তখন উনি খুব কনফিডেন্টলি আমাদের বললেন যে না জুলাইয়ের মধ্যে এটা 7-এর নিচে নেমে যাবে। আমরা বাংলাদেশের সবাই কিন্তু দেখলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি আবার 9-এর কাছাকাছি চলে গেছে, এবং এখনও 8.5। হ্যাঁ, আমরা এখনও বলছি এই পলিসি 16%, 17% ইন্টারেস্ট রেট দিয়ে কোনো দিনও অর্থনীতি এবং এটা বেগবান হবে না। আর আমরা তখন ওনাকে বলছিলাম যে হ্যাঁ অনেক
শ্বেতপত্রের মাধ্যমে আমরা দেখলাম লক্ষ লক্ষ কোটি টাকা মানে হাতে গোনা হয়তো বা 100 কোম্পানি নিয়ে চলে গেছে। এইটার দোষ যদি আপনি বাকি 80 লক্ষ ব্যবসায়ী যারা ঋণ নিয়েছে তাদের উপরে এক কাতারে ফেলে দেন, তাহলে তো এটা মানে ন্যায়সঙ্গত হলো না। আপনাকে নিজে থেকে চিন্তা করতে হবে। এবং ওনাকে আরও বাংলাদেশ ব্যাংকে আমরা বললাম যে আপনি কোন কোন ব্যাংকগুলোর রুগ্ন সেটা আপনার মধ্যেই রাখেন। আপনি যদি পাবলিকলি বলে দেন, সাথে সাথে কি দেখা গেছে যে হাজার হাজার মানুষ তাদের আস্থার সংকটটা ক্রিয়েট করার তো প্রয়োজন ছিল না। আপনার তো যে প্ল্যানিং, ওনাদের তো একটা ছিল 18টা ব্যাংকে ওনারা করেছিলেন, যে লোকেট করেছিলেন যাদেরকে বন্ধ করবেন, 5টাতেই তো হাজার হাজার মানুষ সব টাকা তুলে নেওয়ার জন্য একটা মুভ করেছিল। এতে কি লাভ করতে পেরেছে আমরা কিন্তু এটা সন্দিহান। আপনি আরেকটা বিষয় বলছিলেন যে বিদ্যুৎ জ্বালানির যেই ব্যাপারটা, মানে সেই জায়গাটায় উদ্যোক্তারা আসলে কতটা স্ট্রাগল করছে এবং কোনো মিডিয়াম টার্ম বা শর্ট টার্ম কোনো পলিসি দেখছেন কি না, বা এই গভর্নমেন্টের প্রতি আপনাদের পরামর্শ কি হবে সেক্ষেত্রে? দেখেন, আনফর্চুনেটলি গত প্রায় 10 থেকে 15 বছর অফশোর এবং অনশোর তেমন কিন্তু এক্সপ্লোরেশন করা হয়নি আমাদের। এখনও আমরা মনে করি যে বাংলাদেশ, আমরা তো অফশোর তো মানে সমুদ্রে তো এখনও কোনো এক্সপ্লোরেশন শুরুই হয়নি। বাংলাদেশে অনশোরেও কিন্তু এখনও পসিবিলিটি রয়ে গেছে। হোয়াট এভার ইজ দ্য রিজন, গত সরকার আমলে, দ্যাট ইজ আওয়ামী সরকারের আমলে কিন্তু আমরা আমাদের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও কিন্তু আমরা এলএনজি নির্ভরের দিকে মুভ করছিলাম। তো যেটা এই সরকারের দীর্ঘমেয়াদী, যেটা ওভারনাইট হবে না, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান হিসেবে কিন্তু বোথ অনশোর অ্যান্ড অফশোর ইমিডিয়েটলি কিন্তু গ্লোবাল থেকে টেন্ডারের মাধ্যমে আমাদের এই এক্সপ্লোরেশনটা শুরু করা উচিত। ব্যবসায়ীরা আমরা অবশ্যই তো ডিমান্ড করব যে যৌক্তিক মূল্যে আপনি দেন, কিন্তু আপনি এখন একটা কোয়ালিটিও চাবেন এবং টাকাও দিবেন না, সেটা তো দুইটা এক কাতারে নড়ে না। আমাদের মতে সরকারের প্রতি আহ্বান থাকবে ইমিডিয়েটলি কস্ট যদি বেড়েও যায়, সাপ্লাই অ্যান্ড কোয়ালিটিটা ইনশিওর করা। কারণ আপনি যদি আমাকে প্রাইস কম রাখলেন কিন্তু কোয়ালিটি অফ দ্য পাওয়ার অ্যান্ড সাপ্লাই যদি ঠিক না থাকে, আমরা এফিসিয়েন্সি আনতে পারবো না। আপনি চাঁদাবাজির কথা বলছিলেন, যেটা অন অফ দ্য, মানে আপনাদের চাওয়ার একটা প্রায়োরিটি, তো যেটি হয়তো 5 আগস্টের পরে আরও বেড়েছে আপনি বলছেন। মানে ওভারঅল ব্যবসা বাণিজ্যর বান্ধব রাজনৈতিক কেমন পরিবেশ আসলে আপনারা দেখতে চান, বা এই নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি সেক্ষেত্রে? দেখেন, আমরা যখন বলি আমরা সুন্দর কথা বলার চেষ্টা করি, কিন্তু বাস্তবতাটা আমরা হয়তো বা পর্দায় বলতে চাই না। আমরা জাতে বাঙালি, আমরা কিন্তু অবশ্যই 24-এর গণ অভ্যুত্থান থেকে অনেক বড় আশা হয়েছিল যে ভালো কিছু দেখার, এবং আশাবাদী হওয়াটা কিন্তু মোটেও খারাপ কিছু না। আমরা সত্যি কথা বলতে ব্যবসায়ী মহল আমরা বলতে কিন্তু এখন ভয় পাই না যে সরকারি মহলে চাঁদাবাজির সাথে সাথে করাপশনের এনবিআর একটা বড় আখড়া। আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে এনবিআরকে যে ডিভিশন করে একটা পলিসি অ্যান্ড কালেকশনটা যেটা করা এবং এটাকে কমপ্লিটলি অটোমেশন করা। আমরা চাওয়ার সময় তো চাবো, সরকারেরও তো টাকা লাগবে। পৃথিবীর এটা লজ্জাজনক বিষয়, আমাদের গার্মেন্ট শিল্পটা যে জায়গাটায় গেছে, অনেকগুলো আমাদের প্রাপ্তি আছে যার জন্য আমরা ওয়ার্ল্ড স্টেজে কিন্তু বাংলাদেশ এখন চলে গেছে, কিন্তু ট্যাক্স জিডিপি রেশিওতে আমরা পৃথিবীর এখন সবচেয়ে তলানিতে আছি। সো এখানে দরকার কমপ্লিট অটোমেশন। অটোমেশনের দায় কিসের? পৃথিবীর যত বড় বড় কোম্পানি হোক, অটোমেশন করতে কিন্তু 9 মাস বা 12 মাসের বেশি লাগার কথা না, কিন্তু এদের ভিতরেই তো সমস্যা যে একটা ভেস্টেড গ্রুপ চায় না যে এই অটোমেশনটা হোক। অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনার এই যে লিকেজ এবং করাপশনের মানে পটহোলগুলো কিন্তু চলে যাবে। সো আমরা আশা রাখবো এই সরকার এই, আপনাকে আরেকটু পিছিয়ে যদি বলি, আমাদের প্রাইভেটাইজেশনের শুরুই কিন্তু আমাদের বেগম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার হাত ধরেই কিন্তু শুরু হয়। তো আমরা আশা রাখি ওনার ক্যাবিনেট থেকে কিন্তু অনেকগুলো প্রবীণ নেতা কিন্তু এই ক্যাবিনেটেও আছেন। আমরা আশা রাখবো যে ইজ অফ ডুইং বিজনেস, এই যে জিনিসগুলো বলা হয় যে আমরা এখনও বুঝি না যে আদৌ কেন আমাদের ট্রেড লাইসেন্স লাগবে বা এতগুলো সার্টিফিকেশন কেন লাগবে। এই জিনিসগুলো যদি ওনাদের উইল পাওয়ার থাকে, এটা কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু অনেক ইজি করে দেওয়া যায়। এর সাথে সাথে আমরা যেটা যাব যে আপনারা এই এনবিআর, কারণ ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, সব কিছুতেই কোনো ব্যবসায়ী নেই যার এনবিআরের সাথে টাচ বেস হয় না। এটাকে কমপ্লিটলি অটোমেটেড করে ফেলেন এবং রাস্তায় যদি
এই জিনিস যদি করেন আমি মানে এনবিআরকে যদি অ্যাড্রেস করা যায় আমার মনে হয় 50% অফ করাপশন কমে যাবে ওভারনাইট। আর এর সাথে যেটা আছে যে রাস্তাঘাটে চলার সময় মধ্যস্থতাভোগী যেটা বলি, এটাকে যদি কার্টেল করা যায়, এখনও আপনি যদি অনেক সময় দেখবেন সিজনাল সবজি বা ফলমূল যেটা প্রান্তিক ফার্মার্সরা যারা আছে তারা যেই প্রাইসে বেচে ওইটা আমাদের দেশের বাজারে আসতে গিয়ে প্রায় 200-300% প্রাইস বেড়ে যায়। এটার কিন্তু কোনো যৌক্তিক রিজন নাই এত পার্সেন্ট বেড়ে যাওয়া। এই কানেকশনটাকে যদি ডিরেক্ট করতে দিতে পারে এবং মধ্যস্থতা ভোক্তাদের যদি কমিয়ে নিয়ে আসতে পারে, এটার সুফলটা কিন্তু আগামী দিনে আপামর জনগণ খুব তাড়াতাড়ি পাবে। জি, শেষ একটি বিষয়, আপনি এনবিআর এর কথা বলছিলেন, সেক্ষেত্রে আমরা একটা আলোচনা আছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে হয়তো যেতে পারে সরকার খুব দ্রুতই। তো সেটি আংশিকও হতে পারে, পুরোপুরিও হতে পারে, মানে সেই জায়গাটায় তো সরকারের খরচের একটা চাপ বাড়বে, তো রাজস্ব আহরণেরও তো চেষ্টাটা তখন বেশি বাড়বে। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা আপনাদের এবং সাধারণ মানুষের উপরে আসলে সেই করের চাপটা পড়বে কিনা, বা সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি থাকবে? দেখেন, অবশ্যই প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ইনফ্লেশন মূল্যস্ফীতিকে আমলে নিয়ে পে স্কেল চেঞ্জ হওয়াই উচিত, আমরা কিন্তু এটার বিপক্ষে না। বেশ কিছু স্টেপ অন্তর্বর্তী সরকার নিয়েছিল যেটা কিন্তু আমরা ব্যবসায়ী মহল থেকে বিরোধিতা করেছিলাম, যে দেখেন এগুলো আপনারা একটা নির্বাচিত ম্যান্ডেট গভর্নমেন্টের কাছে ছেড়ে দেন, ওনারা এটা হ্যান্ডেল করুক। তো আমরা প্রাইভেট সেক্টর বলবো যে সরকার যে এই টাকাটা দিবে, এই টাকাটা আসবে কোত্থেকে? আমরা প্রাইভেট সেক্টররা যে ট্যাক্স দিব, ডিরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স দিব, সেখান থেকে তো দিতে হবে। তো আমরা ব্যবসায়ী মহল থেকে তো চাইতেই পারি যে তুমি সার্টেন পার্সেন্টেজ যে বেতন বৃদ্ধির কথা বলছো, এতে আমরা আরও বেটার কী পাবো? আমাদেরও তো ডিমান্ড থাকতে পারে যে এখানে আমরা তোমাদেরকে যদি আমরা 100% বলা হয়েছে, যেটা একটা ইললজিক্যাল একটা অ্যামাউন্ট, বাট অফকোর্স এটাকে সরকারকে দেখতে হবে। তো এটার সাথে সাথে তো আমরা কিছু ডেভেলপমেন্টও চাবো সরকারি সেবার ক্ষেত্রে তো কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টটাও চাবো। আমরাও চাবো যে প্রাইভেট সেক্টর থেকে যখন একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বা মেয়ে ফ্রেশ গ্র্যাজুয়েট প্রাইভেট সেক্টরেই কেন খুঁজবে, পাবলিক সেক্টরে যাক। কিন্তু অসম বন্টন যদি থাকে পেস, মানে আমাদের যেই ওনারা যেই বেতন কাঠামোটার ওপরে পায়, তো সেটার সাথে সাথে আমরা চাবো যে এই মুহূর্তে যেটা আমরা অন্তর্বর্তী সরকারের আমলে দেখছি, এটা কিন্তু আপাত দৃষ্টিতে একটা অ্যাবসার্ড মনে হচ্ছে। কারণ এই অবস্থায় ব্যবসার অবস্থা, অর্থনীতির অবস্থা যথেষ্ট চাপে আছে। বিজনেসের জেনুইনলি কিন্তু প্রফিট অলমোস্ট নীল অথবা লসে চলে গেছে। এই অবস্থায় আপনি কাঠামোগতভাবে যদি আপনি বলেন যে ট্যাক্সের বা ভ্যাটের চাপ বাড়বে, সেটা কোনোভাবেই কিন্তু ভালো মানে ঠিক নির্দেশনা বা দিক নির্দেশনা হবে বলে মনে করি না। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। আমাকেও স্টার নিউজে আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।